চট্টগ্রামে এ দলের ক্রিকেটাররা নজর কেড়েছে বিসিবির। এশিয়া কাপের স্কোয়াডে দেখা যেতে পারে একাধিক ক্রিকেটার, বললেন ফাহিম। মিরপুরে স্পোর্টিং উইকেট করার আভাস। কন্ডিশন অনুযায়ী পেসারদের প্রস্তুতি নেয়ার পরামর্শ তালহা জুবায়েরের। স্কিলের সঙ্গে কাজ করতে হবে মানসিকতা নিয়েও। নাহিদ রানাকে নিয়ে যত্নশীল হতে বললেন বিসিবিকে। আমরা কখন ওকে খেলাবো, কোন সিরিজগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, রুটিনটা আমরা যদি খুব সুন্দর করে স্মার্টলি নিয়ে আসতে পারি তাহলে হয়তো বা ওকে আমরা ইনজুরি থেকে দূরে রাখতে পারবো। এবং ১৯ ফুটবলার নিয়ে শুরু অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্প। যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান। চ্যালেঞ্জ লিগ শেষে আসবেন বসুন্ধরা ও আবাহনীর খেলোয়াড়রা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। বাংলাদেশ এ দলের একাধিক ক্রিকেটার থাকতে পারেন আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে, তবে বিষয়টি নির্বাচকদের ওপর ছেড়ে দিতে চান বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এদিকে গামিনী ডি সিলভাকে সরিয়ে মিরপুরে স্পোর্টিং উইকেট প্রস্তুত করার আভাস দিয়েছেন তিনি। আগামীতে হোম অ্যাওয়ে পদ্ধতিতে বিপিএল আয়োজনের পরিকল্পনা থাকলেও এবছর বাড়তি একটি ভেন্যুতে বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। চট্টগ্রামে যেন ক্রিকেটারদের তারার মেলা। জাতীয় দলের ক্রিকেটাররা না থাকলেও রয়েছে বেশ কিছু পরিচিত মুখ। ২২ গজে নিজেদের পরীক্ষা দিতে ৩টি টি-20 ম্যাচ খেলছে বাংলাদেশ এ দল ও হাই পারফরমেন্স ইউনিট, যার মধ্যে প্রথম ম্যাচ জিতে এগিয়ে যায় এইচপি ইউনিট। তবে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত দ্বিতীয় ম্যাচটি আর মাঠে গড়ায়নি। ক্রিকেটারদের প্রস্তুতি দেখতে চট্টগ্রামে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেটারদের পারফরমেন্স পর্যবেক্ষণের পাশাপাশি চট্টগ্রামের উইকেটও পরখ করেছেন তারা। বাংলাদেশ এ দল থেকে অনেকে ডাক পেতে পারেন এশিয়া কাপের স্কোয়াডে, তবে পুরো বিষয়টি নির্বাচকদের উপর ছেড়ে দিতে চান ক্রিকেট অপারেশন চেয়ারম্যান। পাইপলাইনে যারা আছে সবচাইতে ভালো যারা খেলোয়াড় আমাদের জাতীয় ক্রিকেটের, তারা সবাই এখানে প্রিপারেশন নিচ্ছে। এখানে এশিয়া কাপে খেলতে পারে এমন খেলোয়াড় আছে, নেই যে তা নয়। যদি সুযোগ পায় সেটা সিলেক্টরদের উপর ডিপেন্ড করবে। মিরপুর শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে অসন্তোষ জানিয়ে আসছে ক্রিকেটাররা। তবে সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে মিরপুরের ২২ গজের সমালোচনা ভয়াবহ রূপ নেয়। এবার বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে বিসিবি। তাই মিরপুরের কিউরেটর গামিনী ডি সিলভাকে ঢাকার বাইরে সরিয়ে দেওয়ার আভাস দিচ্ছে বোর্ড। তাকে সরিয়ে নতুন করে মিরপুরে স্পোর্টিং উইকেট প্রস্তুত করতে চায় বিসিবি। সঙ্গে চট্টগ্রামের উইকেট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান। মিরপুরের উইকেটটা মোটেই স্যাটিসফ্যাক্টরি নয়, এটা আমরা সবাই স্বীকার করি। এটা যে প্রক্রিয়াতে প্রস্তুত করা হয় সেই প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে হয়তো। সো আমি আশা করছি যে আমাদের সামনে হয়তো কিছু পরিবর্তন আসবে এইসব জায়গাতেও। বিপিএলকে ভিন্ন মাত্রা দিতে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি লিগটি আয়োজনে কয়েকটি স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপ আবেদনও করেছে। এরই মধ্যে তাদের সাক্ষাৎকারও শেষ হয়েছে। বিপিএল এর পরবর্তী আসরে নতুন একটি ভেন্যু যোগ করতে চায় বিসিবি। পর্যায়ক্রমে হোম অ্যাওয়ে পদ্ধতিতে ফ্র্যাঞ্চাইজি লিগটি আয়োজন করতে চায় ক্রিকেট বোর্ড। ভবিষ্যতে যে হোম অ্যান্ড অ্যাওয়ে যে কনসেপ্টটা, সেটাতে গিয়ে দাঁড়ানো আমাদের খুব ইচ্ছা আছে। এই বছরটা যদি বিপিএল যদি আমরা একটা অতিরিক্ত মাঠে করতে পারি, 3টা থেকে 4টা ভেন্যু করতে পারি, খুবই ভালো হবে এবং আমরা আশা করছি যে করতে পারবো। এবং ইভেন্চুয়ালি যদি আমরা 6টা দল নিয়ে বিপিএল করি বা 7টা দল নিয়ে বিপিএল করি, ভবিষ্যতে 6টা 7টা যদি আমাদের গ্রাউন্ড থাকে, সেক্ষেত্রে বিপিএলটা একটা অন্য লেভেলে চলে যেতে পারে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। বিশ্বকাপ, এশিয়া কাপের আগে শুধু স্কিল নয়, পেসারদের মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। পরিকল্পনা সাজাতে হবে কন্ডিশন অনুযায়ী। চ্যালেঞ্জিং হলেও এশিয়া অঞ্চলের মেগা ইভেন্টে টাইগার পেসাররা দারুণ কিছু করবে বলে বিশ্বাস কোচ তালহা জুবায়েরের। তবে টানা ম্যাচ খেলার ধকলে এশিয়া কাপের স্কোয়াডে নাহিদ রানার থাকার সম্ভাবনা রয়েছে ক্ষীণ। নাহিদদের প্রতি বিসিবিকে আরও যত্নশীল হওয়ার কথা বললেন এই পেস বোলিং কোচ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নানা অনিশ্চয়তার পর সেপ্টেম্বরেই হবে এশিয়া কাপ। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ থেকেই। তবে বড় প্রশ্ন, এই ইভেন্টের জন্য কতটা প্রস্তুত টাইগাররা, বিশেষ করে বোলিং ডিপার্টমেন্ট। দুবাই আর আবুধাবির ভেন্যুতে হবে এবারের এশিয়া কাপ। সেখানে কন্ডিশন বড় চ্যালেঞ্জ হতে পারে পেসারদের জন্য। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সঙ্গে থাকবে বৈরী আবহাওয়া। তাই সফল হতে পরামর্শ দিলেন কোচ। যখন আমরা একটু ফ্ল্যাট ট্র্যাকে খেলি তখন কিন্তু আমাদেরকে একটু স্ট্রাগল করতে হয়।
সো স্ট্রাগল আমার তখনই করতে হয় যখন আমি মেন্টাল গেমটা আমার খুব স্ট্রং না থাকে। আপনি অপোনেন্ট নিয়ে স্ট্র্যাটেজি, অপোনেন্টের উইকনেসে বোলিং করা, কিংবা অপোনেন্টের একটা ব্যাটসম্যান কোথায় ও স্ট্রাগল করে ওকে ওইখানে বল আফটার বল করা। আপনি হঠাৎ দুইটা বল করে কিন্তু ওই লেভেলে ব্যাটসম্যান আউট করতে পারবেন না। এবং ফিল্ড সেট আপ করে ব্যাটসম্যানকে প্রেশার দেওয়া, যেখানে আপনি মানে মারলে 4 হচ্ছে, সেখানে যদি আপনি 1 রান পান ওর স্ট্রেংথে, তখন কিন্তু ব্যাটসম্যানের তখন ডিফারেন্ট শট ব্যাটসম্যান চেষ্টা করে। অল্প কদিনই পেস ডিপার্টমেন্টে বড় ভরসার নাম হয়ে উঠেছেন পেসার নাহিদ রানা। তবে এই পেসারেরই এশিয়া কাপ স্কোয়াডে থাকার সম্ভাবনা ক্ষীণ। কারণটা টানা ম্যাচ খেলার ধকল। গেল বছর অভিষেকের পর থেকে প্রায় প্রতি সিরিজেই রাখা হয়েছে তাকে। নাহিদকে লম্বা সময় ধরে রাখতে হলে বিসিবিকে আরও যত্নশীল হতে হবে বলে মনে করেন তালহা। নাহিদ রানা যদি ওকে ভালোভাবে যত্ন নিতে পারি, হ্যাঁ আমরা কখন ওকে খেলাবো, কোন সিরিজগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমরা যদি ওর মানে রুটিনটা আমরা যদি খুব সুন্দর করে স্মার্টলি নিয়ে আসতে পারি, তাহলে হয়তো বা ওকে আমরা ইনজুরি থেকে মানে দূরে রাখতে পারবো। একটা সময় ইবাদত হোসেনও হয়ে উঠেছিলেন টাইগারদের পেস ডিপার্টমেন্টের অন্যতম ভরসার নাম। তবে এক ইনজুরি কেড়ে নিয়েছে অনেক কিছু। কলম্বো টেস্টে সুযোগ আসলেও কাজে লাগাতে পারেনি, যদিও তার ওপর পূর্ণ আস্থা আছে কোচের। পরামর্শ দিলেন মুকিদুল ইসলাম মুগ্ধর জন্যও। ইবাদত একদিনে হয়তো বা 20 ওভার বোলিং করলে এখন হয়তো বা এসেই 20 ওভার বোলিং করাটা ঠিক হবে না। লাস্ট 2 দিন বোলিং করলো, শর্ট রান আপেও করেছে, কালকে ফুল রান আপে করছিল। সো রিদম কিন্তু ওর কোনো ঘাটতি ছিল না। পারফর্ম যারা করবে তারা যদি কোথাও না থাকে, ওরা যেন কোশ্চেনটা করে আসলে যে আমরা কেন নেই। তো আপনি যদি এই জিনিসটা জানেন ভালো মতো যে আমার কোথায় ইমপ্রুভ করতে হবে, তাহলে আমার মনে হয় কামব্যাক করাটা ইজি হয়ে যায়। টাইগারদের পেস ডিপার্টমেন্ট এখন অনেক শক্তিশালী। তাদের সঙ্গে মানিয়ে নিতে নিজেকে আরো দক্ষ করতে চান তালহা জুবায়ের। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া যাবেন 1 মাসের ট্রেনিং নিতে। বোলিং ওয়ার্কলোডটা কি আছে এগুলো। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে অনূর্ধ্ব 19 ক্রিকেটের খবর। জিম্বাবুয়েতে 2 ম্যাচ হাতে রেখেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। স্বাগতিকদের উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে যুবারা। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে অনূর্ধ্ব 19 দল নিয়ে হারারেতে অনুষ্ঠিত হচ্ছে এই ত্রিদেশীয় সিরিজ। এদিকে ওভাল টেস্টে বড় এক ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। কাঁধে চোট পেয়ে ছিটকে গেছেন পেসার ক্রিস ওকস, নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। একজন কম নিয়েই শেষ টেস্ট খেলতে হচ্ছে ইংলিশদের। ঘোরতর ইনজুরির কারণে ক্রিকেটার পরিবর্তনের নিয়ম নিয়ে সমালোচনা করেছিলেন ভারত কোচ, তবে ইংল্যান্ড অধিনায়ক সেটার বিরোধিতা করেছিলেন। আর এবার নিজেদেরই এমন অবস্থায় পড়তে হয়েছে স্বাগতিকদের। কনকাশন সাফ প্রথা ক্রিকেটে চালু থাকলেও অন্য কোনো কারণে ইনজুরিতে পড়লে ক্রিকেটার বদলের নিয়ম নেই জানিয়ে সমালোচনা মুখর ভারতীয় প্রধান কোচ গৌতম গম্ভীর। কারণ ম্যানচেস্টার টেস্টে পায়ে চোট পেয়ে ইনজুরিতে পড়েন ঋষভ পন্থ। ব্যথা ঘোরতর হলেও উপায় না থাকায় তিনি আবারও ব্যাটিংয়ে নামেন। এরপরই বিষয়টি সামনে আনেন ভারতীয় কোচ। শুধু মাথায় আঘাত নয়, অন্য জায়গায় ঘোরতর ব্যথা পেলে ক্রিকেটার পরিবর্তনের নিয়ম থাকা উচিত। যদিও ইংলিশ অধিনায়ক বেন স্টোকস সায় দেননি ভারতের, বরং বিরোধিতাই করেছেন। তার মতে যে নিয়ম আইসিসি করেছে সেটা সবার জন্যই। এখন কোনো একটি দল সমস্যায় পড়ার কারণে নিয়ম পরিবর্তনের আওয়াজ তোলা যৌক্তিক নয়। যদিও এখন ইংল্যান্ডই মুখোমুখি একই পরিস্থিতির। ওভালে ভারতের বিপক্ষে শেষ টেস্টের 57তম ওভারে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন ক্রিস ওকস। বাউন্ডারি সেভ করলেও ডেকে আনেন নিজের সর্বনাশ। কাঁধে চোট পান এই পেসার। ফিজিওর সহায়তায় সোয়েটারের ভেতরে হাত চেপে মাঠ ছাড়েন গতি তারকা। এরপর আর মাঠে নামা হয়নি ওকসের। সতীর্থরা ধারণা করছিলেন তিনি ছিটকে যাবেন এই টেস্ট থেকে। রাতে স্ক্যান করানো হয় হাতে, তাতে বড় ধাক্কা লাগে ইংলিশ শিবিরে। চোট ঘোরতর হওয়ায় এই টেস্টে আর মাঠে নামা হচ্ছে না ওকসের। ফলে একজন কম বোলার ব্যাটার নিয়েই শেষ টেস্ট খেলতে হচ্ছে স্বাগতিকদের। ভারতের বিপক্ষে 5 টেস্ট খেলা একমাত্র পেসার ক্রিস ওকসের ফর্মটাও খুব ভালো যাচ্ছিল না। আসন্ন অ্যাশেজে জায়গা পেতে লড়াই করছিলেন তিনি, তবে ইনজুরি তাকে ছিটকে দিয়েছে, তাও ওভাল টেস্টের প্রথম দিনে। যা বড় চিন্তার কারণ স্বাগতিকদের জন্য। ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে বোলিং নিয়ে কিছুটা বিপাকে পড়তে হবে তাদের। যদিও ওকসকে ছাড়াই ভারতকে 224 রানে অল আউট করেছে ইংলিশরা। তবে এই ঘটনা ঘোরতর ইনজুরির কারণে ক্রিকেটার পরিবর্তনের বিষয়টি আরও জোরালো হলো। জানা গেছে আইসিসিও বিষয়টি বিবেচনায় নিয়েছে। ক্রিকেট কমিটি এর একটি সমাধান খোঁজার চেষ্টা করছে। শিগগিরই হয়তো ক্রিকেটার বদলের নিয়মে পরিবর্তন আসতে যাচ্ছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এবারে ফুটবল প্রসঙ্গ।
19 ফুটবলার নিয়ে শুরু হলো অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্প। একমাত্র প্রবাসী হিসেবে এই ক্যাম্পে যোগ দিয়েছেন ডিফেন্ডার জায়ান আহমেদ। এএফসি চ্যালেঞ্জ লিগের খেলা থাকায় ধাপে ধাপে যোগ দেবেন বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনীতে খেলা বাকি ফুটবলার। জাতীয় দলের বেশ কয়েকজন সদস্য থাকায় দল নিয়ে আশাবাদী বাফুফে। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ডাক পেয়েছেন 4 প্রবাসী ফুটবলার। তাদের মধ্যে ক্যাম্পে সবার আগে হাজির যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। অবশ্য জায়ান আলোচনায় ছিলেন ভিন্ন কারণে। কিছুদিন আগে প্রবাসীদের নিয়ে বাফুফের আয়োজিত ট্রায়ালে ডাক পাওয়া একমাত্র ফুটবলার তিনি। টিম হোটেলে এসেই সতীর্থদের সঙ্গে কুশল বিনিময় করেন জায়ান, যেখানে আগে থেকেই ছিলেন পিয়াস নোভা, আসিফ, রাহুল, মোর্শেদরা। প্রাথমিক স্কোয়াড 29 সদস্যের ক্যাম্পের প্রথম দিন যোগ দিয়েছেন 19 ফুটবলার। আবাহনী ও বসুন্ধরা কিংসের এফসি চ্যালেঞ্জ লিগের খেলা শেষে ধাপে ধাপে যোগ দেবেন বাকি ফুটবলাররা। অন্য প্রবাসী ফুটবলাররাও যোগ দিবেন শিগগিরই। সেপ্টেম্বরে একই সময়ে জাতীয় দলের খেলা থাকলেও শাকিল, আহাদ, তপু ও নোভারা থাকবেন অনূর্ধ্ব-23 মিশনেই। এক সপ্তাহ আগে কোচ আমাদের একটা প্র্যাকটিস শিডিউল পাঠাইছিল, তো ওই অনুযায়ী আমরা আর কি বাসাতে প্র্যাকটিস করছি ওইভাবে। তো আশা করি না আমাদের অতটা সমস্যা হবে। বাকি আরও 3 জন প্রবাসী করবেন, ওরা ধাপে ধাপে করবে, ঠিক আছে। আর আমাদের টোটাল স্কোয়াড আপনারা জানেন হয়তো 29 জনের, যেহেতু বসুন্ধরা এবং আবাহনীর এফসি কাপ আছে, ওরা ধাপে ধাপে জয়েন করবে। বসুন্ধরা প্লেয়াররা সম্ভবত বাহরাইনেই জয়েন করবে, আমি যে 2টা প্রস্তুতি বেশ খেলতে যাচ্ছি, আর বাকি প্লেয়াররা জয়েন করবে। ক্যাম্পের মাঝেই 2টি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজ। 14 আগস্ট বাহরাইন যাবে দল, ফিরবে 26 আগস্ট। শুধু ঢাকার ক্যাম্পের জন্য দলের সঙ্গে থাকবেন মোর্শেদ আলী ও মিঠু চৌধুরী, যদিও মূল দলে জায়গা হবে না তাদের। এই দলের দিকে বিশেষ নজর দিচ্ছে বাফুফে। শক্তিশালী দল নিয়ে ভালো কিছুর প্রত্যাশা ফুটবলারদের। মেন্টালিটি আমরা প্রথম দিন থেকে আমরা স্ট্রং, কারণ এই ক্যাম্পে এবার অনেক ভালো ভালো প্লেয়ার আসতেছে। তো অবশ্যই এই টিমটাকে নিয়ে একটা ভালো একটা রেজাল্ট আশা করা যায়। 23-তে আমাদের ফেডারেশন অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে, যেটা আমি জানি। এবং সেপ্টেম্বরে যে আমাদের নেপালে ন্যাশনাল টিমের ম্যাচ আছে, ওখানের মধ্যে আপনি দেখবেন 23-তে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার বেশি থাকবে, ঠিক আছে। কারণ আমরা অবশ্যই ন্যাশনাল টিমে প্রায়োরিটি দিচ্ছি, বাট 23 দিচ্ছি, কারণ আমরা কোয়ালিফাই করতে যাচ্ছি এফসি কাপটা, ঠিক আছে। তো অবশ্যই সিলেকশন কমিটি যে টিম করছে, আশা করি ভালোই টিম করছে এবং ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। সাইফুল বারী টিটু ও হাসান আল মামুনের অধীনে চলবে দীর্ঘমেয়াদী ক্যাম্প। 3 থেকে 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের বাছাই, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর, ইয়েমেন ও স্বাগতিক ভিয়েতনাম। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারে ক্রিকেটের নাম লেখাতে যাচ্ছেন লিওনেল মেসি। খেলবেন সচিন টেন্ডুলকার, বিরাট কোহলিদের বিপক্ষে, এমনই গুঞ্জন ভারতীয় গণমাধ্যমে। প্রচারণামূলক সফরে ভারতে এসে নাকি ক্রিকেট খেলবেন আর্জেন্টাইন কিংবদন্তি এই ফুটবলার। এরই মধ্যে 14 ডিসেম্বরের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়াম চেয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে নাকি চিঠিও পাঠিয়েছে আয়োজকরা। ভাবুন তো, ভারতের মাটিতে ক্রিকেট খেলছেন লিওনেল মেসি, কেমন হবে ব্যাপারটা? আশ্চর্যজনক হলেও সত্যি। এমন এক খবরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। সচিন কোহলিদের সঙ্গে মুম্বাইয়ে মাঠ মাতাবেন মেসি। 2022 ফিফা বিশ্বকাপ শিরোপা জয়ের পর থেকেই গুঞ্জন ভারত সফরে আসবেন মেসি। প্রীতি ম্যাচ খেলার পাশাপাশি ভক্তদের সঙ্গেও দেখা করবেন, সেলফি, অটোগ্রাফ শিকারীদের আবদার মেটাবেন। এমন একটা দিনের অপেক্ষায় ভারতবাসী। আর এলেমটেনের ইন্ডিয়া সফরের সম্ভাবনা তৈরি হওয়ায় আশায় বুক বেঁধেছিলেন বাংলাদেশিরাও। মেসি ও আর্জেন্টিনা দলের যে অগণিত ভক্ত সমর্থক রয়েছে এদেশে, কাতার বিশ্বকাপ চলাকালীন যা দেখেছে গোটা ফুটবল দুনিয়া, মেসির উপস্থিতিতে নিশ্চিতভাবে যে উন্মাদনা পৌঁছে যেত তুঙ্গে। ফুটবল পায়ে জাদু দেখাতে ভারত কিংবা বাংলাদেশ কোথাও আদৌ আসবেন কিনা মেসিরা, তা এখনো অনিশ্চিত। এর মাঝেই আরেক খবর, ক্রিকেট খেলতে ইন্ডিয়ায় আসছেন লিও, এবং সেটা এ বছরই। সম্ভাব্য তারিখ 14 ডিসেম্বর এবং ভেন্যু মুম্বাইয়ের আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়াম। ভারতীয় গণমাধ্যমের দাবি, স্বনামধন্য একটি এজেন্সি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে 14 ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়াম চেয়ে চিঠি পাঠিয়েছে। সে সময় নাকি ভারতে প্রচারণামূলক সফরে থাকবেন লিওনেল মেসি। টিম ইন্ডিয়ার সবশেষ ওয়ানডে বিশ্বকাপ জয়ের গ্রাউন্ড ওয়াংখেড়েতে আর্জেন্টিনিয়ান ফুটবল বিশ্ব চ্যাম্পিয়নকে ব্যাট হাতে দেখার বড় সড় সম্ভাবনা রয়েছে। 7-a-সাইড ম্যাচে তিনি প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার মতো ক্রিকেটের মহাতারকাদের। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেবে আয়োজকরা।
এর আগে 2011 সালে দক্ষিণ এশিয়া সফরে এসেছিলেন মেসি। কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে এবং ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। ভারতীয় গণমাধ্যমের খবর সত্যি হলে পাক্কা 14 বছর পর আবারও আলবি সেলেস্তে সুপারস্টারের খেলা গ্যালারিতে বসে উপভোগের সুযোগ পাবেন উপমহাদেশের দর্শকরা। সবকিছু ঠিক থাকলে 13 থেকে 15 ডিসেম্বর ভারত সফর করবেন মেসিরা। মুম্বাইয়ের পাশাপাশি যাবেন নয়াদিল্লি ও কলকাতায়। আর এই খবরে নতুন করে আশাবাদী হয়ে উঠছেন আর্জেন্টিনা টিমের বাংলাদেশি ভক্তরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। ইন্টার মায়ামির সঙ্গে চলতি বছর ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হলেও এখানেই যুক্তরাষ্ট্র যাত্রা শেষ করতে চান না লিওনেল মেসি। 3 বছরের চুক্তি নবায়ন করে আগামী 2028 সাল পর্যন্ত এই ক্লাবেই থাকবেন LM10, এমন খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো। মূলত 1000 গোলের মাইলফলক স্পর্শ করা এবং ফিফা ওয়ার্ল্ড কাপে ছন্দে থাকতেই এমন পরিকল্পনা মেসির, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। লিওনেল মেসি, যার বাঁ পায়ের ঝলকে মন্ত্রমুগ্ধ হয়ে থাকে পুরো দুনিয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দিন দিন বেড়ে চলেছে এই আর্জেন্টাইন মহাতারকার গতি আর ক্ষিপ্রতা। ইন্টার মায়ামিতে একের পর এক ম্যাচে গড়ে চলেছেন রেকর্ড, আর তাতে যুক্তরাষ্ট্রে দেখা মিলছে নতুন এক মেসির, যার পায়ের ঝলকে বয়সের কোনো প্রভাবই নেই। ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পরেই ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো দলটাকে লিগস কাপের শিরোপা জেতান লিওনেল মেসি। ক্লাবে নিয়ে আসেন সাবেক সতীর্থ জর্ডি আলবা, সার্জিও বুস্কেটস ও লুইস সুয়ারেসকে। আর সবশেষ তো আর্জেন্টিনা দলে তার সতীর্থ ও মেসির বডিগার্ড খ্যাত রদ্রিগো ডি পলকেও ভিড়িয়েছেন সেখানে। ইন্টার মায়ামিতে লিওর বন্ধুদের সঙ্গে বেশ ভালো সময় পার করছেন মেসি। মাঠের পারফরমেন্সেও তার ছাপ স্পষ্ট। এরপর মার্কিন মুলুকে তার অন্তর্ভুক্তিতে রীতিমতো ফুটবল নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হতে থাকে একটা উন্মাদনা। MLS লড়াইও এখন চলছে বেশ জমজমাট। ইউরোপ ছাড়ার পর থেকেই বলা হচ্ছে লিও মেসি নাকি 2026 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই সেখানে পাড়ি জমিয়েছেন। ক্লাবটার সঙ্গে তার এই যাত্রাটা কাটছে বেশ। এবার তাই নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। ক্লাবের সঙ্গে চলতি বছরের ডিসেম্বরে তার চুক্তি শেষ হওয়ার কথা। তবে ইন্টার মায়ামির সঙ্গে সম্পর্কটা আরও লম্বা করতে চান লিও। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যমে জোর গুঞ্জন, আগামী 3 বছরের জন্য মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন LM10, অর্থাৎ 2028 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রেই থাকবেন মহাতারকা, যেখানে তার লক্ষ্য হলো 1000 গোলের মাইল ফলক স্পর্শ করা। তবে শোনা যাচ্ছে চুক্তিটি হতে পারে লিওর স্বাচ্ছন্দ্যের উপর ভিত্তি করে। মেসি চাইলে 2026 বা 27-এ এ চুক্তি ভেঙেও দিতে পারবেন। তাকে দলে রাখতেই এ ধরনের চুক্তির পরিকল্পনা করছে ক্লাব কর্তৃপক্ষ। এছাড়াও ইন্টার মায়ামির নতুন স্টেডিয়াম মায়ামি ফ্রিডম পার্ক 2026-এ উদ্বোধন করা হবে। যেই ভেন্যু উদ্বোধনে মহাতারকার উপস্থিতি গুরুত্বপূর্ণ মনে করছেন মায়ামি কর্তৃপক্ষ, যে কারণে লিওর সঙ্গে একটি ফ্লেক্সিবল চুক্তিতে যেতে চায় ক্লাব। চলতি বছর শেষের আগেই 2028 পর্যন্ত চুক্তিটিতে মেসি স্বাক্ষর করবেন বলেই খবর গণমাধ্যমে। তাজিন খন্দকার, সময় সংবাদ। দেশের বাইরের ফুটবলের আরও খবরাখবর জানাবো। ইউরোপীয় ক্লাব ফুটবল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে বিপাকে প্যারিস সেন্ট জার্মেইন। PSG সমর্থকদের অসৎ আচরণ এবং বিশৃঙ্খলার জন্য এবার মোটা অঙ্কের অর্থ জরিমানা করেছে ইউয়েফা। ফরাসি ক্লাবটির বিপক্ষে 6 অভিযোগের ভিত্তিতে 1,48,000 ইউরো জরিমানা করা হয়েছে। শুধু আর্থিক শাস্তিই নয়, আগামী 2 বছরের মধ্যে একটি অ্যাওয়ে ম্যাচে নিজেদের দর্শকদের কাছে টিকিটও বিক্রি করতে পারবে না তারা। তবে 2 বছরের মধ্যে PSG সমর্থকদের সুশৃঙ্খল আচরণের উপর ভিত্তি করে সেই শাস্তি মওকুফ করতে পারে ইউয়েফা। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মায়ামির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে ছিল টানটান উত্তেজনা। প্রিয় দলের এমন অর্জনে বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে PSG ভক্তরা। উদযাপন করতে গিয়ে বিপদ বাঁধিয়ে বসেন তারা। ম্যাচ শেষ হতেই সমর্থকরা গোলপোস্টের পেছন দিয়ে ঢুকে পড়েন মাঠে। তাদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদেরও। বোতল, বিভিন্ন বস্তু মাঠের ভেতর ছুঁড়ে মারার মতো ঘটনা ঘটে সেখানে। আতশবাজি পোড়ানো সহ বেশ কিছু অসঙ্গতিপূর্ণ ঘটনা ঘটতে দেখা যায়। সমর্থকদের সেসব আচরণের খেসারত দিতে হচ্ছে এবার PSG-কে। 1 কিংবা 2 নয়, 6টি আলাদা অভিযোগে এবার শাস্তির ঘোষণা দেয়া হলো। উয়েফা এক বিবৃতিতে PSG-র শাস্তির বিষয়টি নিশ্চিত করে, যা কিনা সমর্থকদের মাঠে নেমে পড়া ও আতশবাজি ব্যবহারের জন্য সবচেয়ে বড় শাস্তি। বেশ কয়েকটি অভিযোগে 1,48,000 ইউরো আর্থিক জরিমানা করা হয়েছে PSG-কে।
বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 1,07,00,000 টাকা, যার মধ্যে 1 লাখ ইউরো জরিমানা করা হয়েছে মাঠে দর্শক অনুপ্রবেশ ও আতশবাজি পোড়ানোর জন্য। 30,000 ইউরো জরিমানা গুনতে হবে মাঠের ভেতর বোতল সহ অন্যান্য পদার্থ ছুঁড়ে মারার কারণে। এছাড়াও 10,000 ইউরো ক্ষতিপূরণ দিতে হবে উয়েফাকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ ব্যানার প্রদর্শনের জন্য, আর 8,000 ইউরো গুনতে হবে মাঠের ঘাস ও স্টেডিয়ামের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার কারণে। তবে শুধু আর্থিক জরিমানা পরিশোধ করলেই যে শাস্তি মুক্ত হতে পারবে ফরাসি জায়ান্টরা তা কিন্তু নয়। আগামী 2 বছরের মধ্যে উয়েফার প্রতিযোগিতায় পিএসজির একটি অ্যাওয়ে ম্যাচের জন্য টিকিট বিক্রির উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, যদিও এর শাস্তি 2 বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। এই সময়ের মধ্যে পিএসজি ভক্তরা স্টেডিয়ামে সুশৃঙ্খল আচরণ বজায় রাখলে এই শাস্তি মওকুফ করা হবে বলেও জানায় উয়েফা। তাজিন খন্দকার, সময় সংবাদ। স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতা। প্রায় 2 বছর ধরে তদন্ত শেষে এই সিদ্ধান্ত জানায় ফুটবল অ্যাসোসিয়েশন। বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ইচ্ছাকৃতভাবে কার্ড দেখে স্পট ফিক্সিং করেছেন পাকেতা, এমন অভিযোগের ভিত্তিতে তাকে নিয়ে 2023 সাল থেকে তদন্ত করে আসছিল এএফএ। কিন্তু গেল 2 বছর দুঃসহ সময় কেটেছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতার। আজীবন নিষিদ্ধ হওয়ার মতো অভিযোগের নিচে থেকে আসলে নির্ভর থাকাও যায় না। তবে এখন তিনি মুক্ত, নিশ্চিন্ত, খোলা আকাশে উড়ে বেড়ানো পাখির মতোই। বেশ গুরুতর অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের এই ফুটবলার। আর কিছু নয়, সেটা স্পট ফিক্সিং। ক্রিকেটে এই টার্ম বেশ পরিচিত হলেও ফুটবলে খুব একটা শোনা যায় না। অথচ সেই অপবাদ গায়ে মেখেছিলেন পাকেতা। 1টি-2টি নয়, 4টি অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 2022-23 মৌসুমের কথা। হঠাৎই লুকাস পাকেতার মাঠের আচরণে সন্দেহ খুঁজে পায় এফএ। স্বাধীন কমিশন গঠন করে শুরু হয় তদন্ত কার্যক্রম। অভিযোগ গুরুতর। বাজিকরদের সঙ্গে গোপন যোগাযোগ আছে তার। তাদের ইশারাতেই চলেছেন মাঠে, ইচ্ছে করেই দেখেছেন একের পর এক কার্ড। সেই মৌসুমের 3টি ম্যাচ টার্গেট করে তদন্ত নামে ফুটবল অ্যাসোসিয়েশন। 2022 সালের 23 নভেম্বর লেস্টার সিটি, পরের বছর 12 মার্চ অ্যাস্টন ভিলা, একই বছরের 21 মে লিডসের বিপক্ষে ম্যাচেও তার কার্যক্রমে সন্দেহের তীর। পরের মৌসুমের একটি ম্যাচ নিয়েও কাটাছেঁড়া করে এফএ। তদন্ত কার্যক্রম শুরু হলে অভিযোগ অস্বীকার করেন ওয়েস্ট হ্যাম মিডফিল্ডার। যে বিষয়টি এফএ ভালো চোখে নেয়নি। তোলা হয় তদন্ত কার্যক্রমে অসহযোগিতার অভিযোগ। তবে লম্বা সময় কাটাছেঁড়া করেও পাকেতার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো প্রমাণে ব্যর্থ হয় স্বাধীন কমিশন। তদন্ত শুরুর প্রথম দিন থেকেই বলে আসছি আমি নির্দোষ। এসব মারাত্মক অভিযোগের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এর চেয়ে বেশি আর কিছু বলতে চাই না। সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাতে চাই। 2 বছর পর নির্ভর হয়ে মাঠে ফিরতে আমি মুখিয়ে আছি। স্পট ফিক্সিং এর এই অভিযোগের মারাত্মক প্রভাব পড়ে লুকাস পাকেতার ক্যারিয়ারে। 2022-23 মৌসুম শেষে তাকে দলে ফেরাতে চেষ্টা করেছিল ম্যানচেস্টার সিটি। তবে গুরুতর অভিযোগ ওঠায় সেখান থেকে সরে আসে সিটিজেন। আর এসব কারণে গেল 2 মৌসুম প্রত্যাশিত পারফরমেন্সও করতে পারেননি পাকেতা। এসএম ইকবাল, সময় সংবাদ। আবারও ক্রিকেটের খবর। এবারে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ প্রসঙ্গ। কিংবদন্তি ব্রায়ান লারা, ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসদের পরামর্শেও কাজ হলো না। ব্যর্থতার বৃত্তেই বন্দী ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের কাছে সিরিজের প্রথম টি-20তে ক্যারিবিয়ানরা হেরেছে 14 রানে। প্রথমে ব্যাট করে 6 উইকেটে 178 রান করে পাকিস্তান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থামে 164 রানে। অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার সাইম আয়ুব। বিবাহ বিচ্ছেদের পর মানসিক অবসাদ থেকে আত্মহত্যার কথা ভেবেছিলেন ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। প্রথম স্ত্রী ধনশ্রী বার্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলে এমনটাই জানিয়েছেন তিনি। ক্রিকেটে সময় দিতে গিয়ে পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয় বলেও জানান তিনি। এদিকে ম্যানচেস্টারে ইংল্যান্ড ভারত টেস্টে পাকিস্তানের জার্সি খুলে রাখার কথা বলায় ক্ষমা চেয়েছে ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাব।
মানসিক অবসাদ, পারিবারিক সমস্যা সহ নানা কারণে জাতীয় দলের বাইরে ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। চলতি বছরের শুরুতে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় চাহালের। কি কারণে বিচ্ছেদ, কেনই বা ক্রিকেট থেকে দূরে আছেন? অনেকটা অন্ধকারেই ছিলেন ভক্তরা। তবে সবকিছু নিয়ে প্রথমবারের মতো ভেঙেছেন নীরবতা। বিবাহ বিচ্ছেদের পর রাজ সামানির পডকাস্টে হাজির হয়ে খোলামেলা কথা বলেন জীবনের কালো অধ্যায় নিয়ে। কিভাবে কাটিয়েছেন সেই সময় বর্ণনা করেন। একই সঙ্গে এক হাত নিয়েছেন সমালোচকদের। আমি অবসাদে ভুগছিলাম। সামাজিক মাধ্যমে আমাকে নিয়ে যা লেখা হতো তা দেখে আত্মহত্যা করার চিন্তা করেছিলাম। প্রচণ্ড কাঁপুনি হতো, আমি বমি চালিয়েও ঘামতাম। কঠিন সময় পার করেছি। তাকে নিয়ে চলমান সব গুঞ্জনেরও জবাব দিয়েছেন। ক্রিকেটে সময় দেওয়ার কারণে পরিবারকে সময় দিতে পারতেন না, যে কারণে দূরত্ব তৈরি হয়েছে সাবেক স্ত্রীর সঙ্গে। তাছাড়া বর্তমানে আরজে মাহসাবের সঙ্গে সম্পর্কের বিষয়ে ওঠা গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন এই ক্রিকেটার। আমি ক্রিকেট নিয়ে ডুবে থাকতাম, এতটাই ক্রিকেটে ডুবেছিলাম যে তাকে সময় দিতে পারতাম না, যা প্রভাব ফেলেছে আমাদের সম্পর্কে, ঠেকেছে বিচ্ছেদে। 5 কোটি রুপি দিয়েছি তাকে, কেউ আমাকে বিশ্বাসঘাতক বলতে পারবে না। আমার সঙ্গে যারা চলে তাদের দিয়েছি, কারো কাছ থেকে কিছু নেইনি। মানুষ অনেক কিছু ভাবতে পারে। মাহভাসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি নতুন সম্পর্কে জড়ানোর আগে নিজেকে গুছিয়ে নিতে চাই। এদিকে ম্যানচেস্টারে ইংল্যান্ড ভারত চতুর্থ টেস্ট চলাকালীন ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ম্যাচ দেখতে আসা এক সমর্থক গায়ে জড়িয়ে আসেন পাকিস্তানের জার্সি ও পতাকা। সে সময় নিরাপত্তা কর্মীরা কোনো ধরনের বিবাদ এড়াতে তাকে সেই জার্সি খুলে রাখতে বলেন। তবে সেই জার্সি না খোলায় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়, যার জন্য ক্ষমা চেয়েছে ল্যাঙ্কাশায়ার। ওল্ড ট্র্যাফোর্ড ল্যাঙ্কাশায়ারের হোম ভেন্যু, তাই তাদের মাঠে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্লাবের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। আবারও ফুটবল, এবারে লিগস কাপের খবর। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভোরে মাঠে নামতে যাচ্ছে ইন্টার মায়ামি। মেসির দলের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব নেকাক্সা। ফ্লোরিডার চেস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ভোর 5টায়। প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নেয় দ্য হেরন্স। নির্ধারিত সময় শেষেও ম্যাচ ছিল 1-1 সমতায়। যোগ করার সময়ে লিওনেল মেসির অ্যাসিস্টে গোল করে দলের জয় নিশ্চিত করেন মার্সেলো। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে মায়ামি। গেল ম্যাচেই অভিষেক হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে সদ্য যোগ দেয়া রদ্রিগো ডি পলের। নেকাক্সার বিপক্ষে ম্যাচেও শুরুর একাদশেই থাকার কথা এই মিডফিল্ডারের। মেক্সিকান ক্লাব হলেও প্রতিপক্ষকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই মায়ামির। নিজেদের প্রথম ম্যাচে তারা সহজেই হারিয়েছে MLS-এর ক্লাব আটলান্টা ইউনাইটেডকে। তবে মেসিদের অ্যাডভান্টেজ, তারা ম্যাচটা খেলবে নিজেদের মাঠে। স্বাগতিক সমর্থকদের আরও একটা জয় উপহার দিয়ে নকআউটের পথে এগিয়ে যেতে চাইবে হাভিয়ের মাসচেরানোর দল। ভিন্ন এক রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ইতিহাসের প্রথম কোচ হিসেবে ফুটবলার কেনা বেচায় খরচ করেছেন রেকর্ড পরিমাণ অর্থ। সবশেষ জেমস ট্র্যাফোর্ডকে 27 মিলিয়ন পাউন্ড দিয়ে দলে ভিড়িয়ে সব মিলিয়ে পেপ গার্দিওলার খরচের পরিমাণ 2.2 বিলিয়ন ইউরো। 1.31 বিলিয়ন ইউরো খরচ করে তার পরের নামটা অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের। সম্প্রতি জেমস ট্র্যাফোর্ডকে 27 মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছেন গার্দিওলা। এরপর ট্রান্সফার মার্কেটে তার খরচের অঙ্কটা গিয়ে ঠেকেছে 2.2 বিলিয়ন ইউরোতে। ফুটবল ইতিহাসে এমনটা ঘটেছে এবারই প্রথম। 2 বিলিয়ন ইউরো খরচ করা প্রথম কোচ গার্দিওলা। প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, গেল মৌসুমে ব্যর্থতার পর এবার বেশ আটঘাট বেঁধেই নেমেছেন গার্দিওলা। গড়েছেন দুর্দান্ত এক স্কোয়াড। ক্লাব বিশ্বকাপের আগে দলে ফেরান রায়ান নুরি, রায়ান শেরকি ও রায়ান ডার্সের মতো ফুটবলারদের। এবার শক্তি বাড়ালেন গোল পোস্টের। বার্নলি থেকে দলে ফেরালেন জেমস ট্র্যাফোর্ডকে। তবে শুধু গার্দিওলাই নন, খেলোয়াড় কেনা বেচার খরচে পিছিয়ে নেই অন্যরাও। এই তালিকায় গার্দিওলার পরের নাম দিয়েগো সিমোনে। অ্যাটলেটিকো মাদ্রিদের এই কোচ ট্রান্সফার মার্কেটে খরচ করেছেন 1.31 বিলিয়ন ইউরো। সিমিওনের পর আছেন ইতালিয়ান কোচ ম্যাসিমিলিয়ানো আলগেরি, যিনি খরচ করেছেন 1.2 বিলিয়ন ইউরো। ইংল্যান্ডের বর্তমান কোচ থমাস টুখেলও বায়ার্ন মিউনিখ ও চেলসিতে থাকাকালীন ব্যয় করেছেন রেকর্ড পরিমাণ অর্থ ট্রান্সফার মার্কেটে, যার পরিমাণ 1.19 বিলিয়ন ইউরো।
বর্তমানে নাপোলি কোচ আন্তোনিও কন্তেও সবচেয়ে বেশি খরচ করা কোচদের তালিকায় আছেন 5 নম্বরে। ইতালিয়ান এই কোচ ফুটবলার কেনা বেচায় খরচ করেছেন 1.16 বিলিয়ন ইউরো। অবশ্য এই হিসেব সবশেষ 10 মৌসুমের। গেল 25 বছরের হিসাব ধরলে গার্দিওলার পর যথাক্রমে থাকবেন হোসে মরিনিও, কার্লো আনচেলত্তিরা। তামিম হোসেন, সময় সংবাদ। আবারও দেশের খেলাধুলা প্রসঙ্গ। ফরিদপুরে অনুষ্ঠিত হলো এম.এ. আজিজ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। শুক্রবার ফাইনাল ম্যাচে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। ফুটবলকে আরও জনপ্রিয় করতে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফরিদপুরে আয়োজন করা হয় এমন টুর্নামেন্ট, যেখানে মোট অংশ নেয় 16টি দল। ফরিদপুর সদর উপজেলার পসরা এলাকায় এম.এ. আজিজ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই ফাইনাল ম্যাচটি। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ফরিদপুরের বাখুন্ডা কামরুল একাদশ এবং ফাইনাল চ্যাপ্টার গোয়ালকান্দি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় 4-2 গোলের দারুণ জয় পায় বাখুন্ডা কামরুল একাদশ। ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। স্থানীয়দের প্রত্যাশা, ফরিদপুর সদর উপজেলার যুবকদের সুস্থ বিনোদনের জন্য ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত রাখবেন আয়োজকরা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চট্টগ্রামে এ দলের ক্রিকেটাররা নজর কেড়েছে বিসিবির। এশিয়া কাপের স্কোয়াডে দেখা যেতে পারে একাধিক ক্রিকেটার, বললেন ফাহিম। মিরপুরে স্পোর্টিং উইকেট করার আভাস। কন্ডিশন অনুযায়ী পেসারদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ তালহা জুবায়েরের। স্কিলের সঙ্গে কাজ করতে হবে, মানসিকতা নিয়েও। নাহিদ রানাকে নিয়ে যত্নশীল হতে বললেন বিসিবিকে। আমরা কখন ওকে খেলাবো, কোন সিরিজগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, রুটিনটা আমরা যদি খুব সুন্দর করে স্মার্টলি নিয়ে আসতে পারি, তাহলে হয়তো বা ওকে আমরা ইনজুরি থেকে দূরে রাখতে পারবো। এবং 19 ফুটবলার নিয়ে শুরু অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্প। যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান। চ্যালেঞ্জ লিগ শেষে আসবেন বসুন্ধরা ও আবাহনীর খেলোয়াড়রাও। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।